আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সবার জন্য আজকে একটি আনন্দের দিন। পহেলা ফাল্গুন মনকে অনেক তরতাজা করে দেয়। খুব সুন্দর একটি দিন। শীতের শেষে নতুন একটি আমেজ আমরা পাচ্ছি। দক্ষিণের হাওয়া, গাছে গাছে ফুল, পাখি সব মিলে আনন্দের একটি ছোঁয়া আমরা আজকে পাচ্ছি। তো এই শুভ দিনে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকে আরেকটা বিশেষ দিন, সেটি হচ্ছে ভালোবাসা দিবস। আমরা ভালোবাসবো সকল প্রাণী, আত্মীয়, পরিবেশ, প্রকৃতি, যা কিছু আমাদের পারিপার্শ্বিক অবস্থানে রয়েছে, আমরা সব কিছুকে ভালোবাসব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরাও এনজয় করবে আজকের দিনটি। সবাইকে ভালোবাসো এবং ভালোবাসতে আমরা শিখব, এটিও আমাদের জীবনের শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পাঠদান করব বাংলা দ্বিতীয় পত্র। তো শুরু করছি রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে। বাংলা দ্বিতীয় পত্র, অব্যয়ীভাব সমাস। আমি বলেছিলাম যে সমাসটাকে আমি 4টি ভাগে ভাগ করে তোমাদের পাঠদান করব। আজকে আমার 4র্থ ক্লাস এবং আজকেই মোটামুটি শেষ। পরবর্তী আমি যদি আরও সুযোগ পাই আবারও ক্লাস নিতে চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের পাঠদান করব 2টি সমাস। একটি হচ্ছে খুব ছোট দ্বিগু সমাস, আরেকটি হচ্ছে অব্যয়ীভাব সমাস, সর্বশেষ যেটি। আশা করি তোমরা সমাসের বিষয়ে তোমাদের যে বিভ্রান্তি ছিল সেগুলি তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো ঠিক আছে, দেখো, দ্বিগু সমাস খুব ছোট একটি সমাস। এই যে আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে রেখেছি দ্বিগু। দ্বিগু সমাস কোনটি? দ্বিগু সমাস হচ্ছে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদটা বিশেষ্য, মানে বিশেষ্য পদের আগে একটি সংখ্যাবাচক শব্দ যুক্ত হয়ে যে সমাস হবে সেটি হচ্ছে দ্বিগু সমাস। আমরা দেখলেই চিনতে পারি যে শুরুতেই একটি সংখ্যাবাচক শব্দ থাকবে। যেমন ত্রিকাল, ত্রি মানে 3, 3 কালের সমাহার। সংখ্যা এবং সমাহার এই দ্বিগু সমাসের বৈশিষ্ট্য। পূর্বপদের সংখ্যা থাকবে এবং একত্রীকরণ মানে সমাহার বোঝাবে। ত্রিকাল 3 কালের সমাহার। চৌরাস্তা 4 রাস্তার যেখানে মিলন, চৌরাস্তা। ত্রি, চৌ, তে, পঞ্চ, এগুলো কি? এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এগুলো পূর্বে থেকে যদি সমাস হয়, বিশেষ্য পদ সংখ্যাবাচক শব্দ মিলে পরবর্তী আমরা যে সমাসে আবদ্ধ যে রূপটি পাব সেটিও কিন্তু বিশেষ্য। খুব ছোট। দ্বিগু সমাস হচ্ছে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদে বিশেষ্য থাকবে, সমাহার বোঝাবে এবং সমাসটি হবে বিশেষ্য। শতাব্দী, শত অব্দের সমাহার। 3 পদের সমাহার ত্রিপদী। চতুর্ভুজ 4টি বাহুর সমাহার, বাহু বা ভুজের সমাহার চতুর্ভুজ। 7 সমুদ্র, আমরা কি বলি? 7 সমুদ্র 13 নদী, দুটোই সমাস, দুটোই হচ্ছে দ্বিগু সমাস। 7 সমুদ্র 13 নদী, এই হচ্ছে দ্বিগু সমাসের খুব সংক্ষিপ্ত, সবচাইতে ছোট
যে সমাস দ্বিগুণ আলোচনা শুনলে। এখন আমরা আসছি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আমি তোমাদের সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে তোমরা যে শব্দটি পড়বে সেটির অর্থ জেনে নেবে। অর্থ জানা থাকলে যে কোনো কিছু বুঝতে আমাদের জন্য খুব সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, অব্যয় অব্যয় কি? অব্যয় হচ্ছে 5টি পদের অন্যতম একটি পদ অব্যয়। কোনগুলো অব্যয় পদ? যে পদ কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, বচনভেদে বা কালভেদে পরিবর্তন হয় না। আমাদের ভাষায় অনেক অনেক অব্যয় আছে। যেমন তোমরা পড়েছ বিভক্তি চিহ্নগুলো। উপসর্গ বাংলায় 21টি, সংস্কৃত 20টি, বিদেশি আছে অগণিত। তো এই যে উপসর্গের চিহ্নগুলো, অনুসর্গগুলো, বিভক্তিগুলো, প্রত্যয়গুলো সবই কিন্তু অব্যয়পদ। তো অব্যয়পদের বিশেষত্ব কি? এই অব্যয়পদ পরিবর্তন হয় না। এগুলো আসলে শব্দের অংশ, শব্দাংশ। এগুলির নিজের কোনো অর্থ প্রায়শ থাকে না। এগুলো শব্দ তৈরিতে সাহায্য করে। যেমন উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থটাকে নানানভাবে সম্প্রসারিত করে, পরিবর্তন করে, পরিবর্ধন করে। তো এই অব্যয়গুলোর কাজ হচ্ছে ভাষার বিভিন্ন অংশ, শব্দ, পদ এগুলো সমন্বয় করা, যুক্ত করা, বিযুক্ত করা, অর্থকে সম্প্রসারিত করা। এই অব্যয়গুলো এই কাজগুলো করে থাকে। নিজের কোনো অর্থ নেই, কখনোই পরিবর্তনশীল নয়, পরিবর্তন হয় না। এগুলি অব্যয় মানে ব্যয় হয় না। তো এই জাতীয় অব্যয় অসংখ্য আছে আমাদের বাংলা ভাষায়। আবারও বলছি, অনুসর্গগুলো, উপসর্গগুলো, বিভক্তিগুলো, প্রত্যয়গুলো সবই অব্যয়পদ। অনেক অনেক অব্যয়পদ আমাদের বাংলা ভাষায় আছে। তো আমাদের আজকে যেটি পাঠ্য সেটি হচ্ছে বিশেষ কিছু অব্যয়, যেগুলো দিয়ে আমরা অব্যয়ীভাব সমাস গঠন করব। তো অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা হচ্ছে পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থটি প্রধান থাকবে। পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থ প্রধান থাকবে। একটু আগে আমি কি বলেছি তোমাদের? আমি বলেছিলাম যে অব্যয়ের কোনো অর্থ নেই, আর এখন আমি বলছি অব্যয়ের অর্থ প্রধান থাকবে। কথাটি কি একটু অমিল মনে হচ্ছে? আচ্ছা, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগী হও, কথাটা বোঝার চেষ্টা করো। যেমন আমি এখান থেকে একটা উদাহরণ নেই, উপকূলটা নিলাম। দেখো, উপকূল এইটি একটি অব্যয়ীভাব সমাস। এর পূর্বপদে আছে উপ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি, এগুলো হচ্ছে অব্যয়, যেগুলো দিয়ে আমরা অব্যয়ীভাব সমাস গঠন করি। মানে হচ্ছে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে এই অব্যয়গুলো থাকবে। কি সেগুলো? উপ, অনু, প্রতি, নির, আ, যথা, উৎ, পরি, সম, প্র, পর, প্রতি ইত্যাদি। এই উপসর্গ, এই অব্যয়গুলো পূর্বপদে ব্যবহৃত হয়ে যে সমাস হয় সেটি অব্যয়ীভাব সমাস। এখন অব্যয়ের অর্থটা কিভাবে প্রধান হয়? পূর্ব প্রধান। তোমরা জানো যে সমাসের যে 6 রকম সমাস, এর প্রকারভেদ করা হয়েছে কিসের ভিত্তিতে? এই প্রকারভেদ করা হয়েছে অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে। কোনো সমাসের উভয় পদ প্রধান, কোনো সমাসের পূর্বপদ, কোনোটার পরপদ, কোনোটার দুটিরই অর্থ প্রধান না হয়ে অন্য একটি অর্থ
বোঝায়। অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করেই সমাসের শ্রেণীকরণ করা হয়েছে। তো অব্যয়ীভাব সমাস তাইলে আমরা দেখতে পাচ্ছি অব্যয়ের অর্থ প্রধান এবং পূর্বপদে অব্যয় বসে, তার মানে এটি পূর্বপদ প্রধান সমাস। তো আমরা যদি এইটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো অংশ পাই, সে দুটো অংশ হচ্ছে উপ এবং কুল। তোমরা দেখতে পাচ্ছ উপ হচ্ছে একটা অব্যয়, উপটা হচ্ছে একটি অব্যয়। তো এই পূর্বপদে অব্যয়যুক্ত হয়ে অব্যয়ীভাব সমাসটি হয়েছে। এখন কুল মানে কি? কুল মানে নদীর কিনার, নদীর কিনারকে বলে কুল, অথবা কিনারা, কোনো কিছুর কিনারা। তো এই নদীর সাথে এইটার একটা অর্থ আছে, অর্থবহ শব্দ, এটার অর্থ হচ্ছে কিনারা। এখন নদীর কুল যদি আমরা বলি তাহলে এই যেমন একটা নদী, এই একটা নদী, এই নদীর এই অংশটুকু হচ্ছে কুল, কিনারা। শিক্ষার্থী বন্ধু দেখো, খুব খেয়াল করো, যখন আমরা উপ অব্যয়টি যুক্ত করছি তখন কিন্তু অর্থটা পাল্টে যাচ্ছে। উপকূল মানে কিন্তু কুল নয়, এই কুলের তীরবর্তী অংশ, কাছাকাছি অংশ, কুলের নিকটবর্তী এলাকাকে বলে উপকূল। তার মানে কুলের অর্থ এখানে প্রধান নয়, পরপদের অর্থ এখানে প্রধান নয়, এখানে উপর অর্থ, যদিও উপর কোনো অর্থ নেই, অব্যয়ের কোনো অর্থ নেই, কিন্তু এই শব্দটির সাথে বসলে পরে একটি অর্থ তৈরি হচ্ছে। যেহেতু এটা কুল, উপকূল মানে কুল নয়, তাইলে এটি উপর অর্থটাই প্রাধান্য পাচ্ছে, নিকটবর্তী। তো উপর কি একটি অর্থ হলো এখন? নিকটবর্তী। আবারও বলছি, অব্যয়ের অর্থ নেই, কিন্তু এখানে একটি অর্থ তৈরি হয়, যখন অন্য শব্দের সাথে যুক্ত হয় তখন একটি অর্থ তৈরি হয়ে যায়। এখানে কি অর্থ দাঁড়ালো? এখানে অর্থটি দাঁড়ালো নিকটবর্তী। যেমন এখানে আমি তিনটি উদাহরণ, তিন রকমের তিনটি উদাহরণ আমি দিয়েছি, সবই কিন্তু উপ দিয়ে। উপগ্রহ, 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 আচ্ছা উপগ্রহ, এই যে এই কি অর্থ দাঁড়ালো? ছোট গ্রহ। আমরা ছোট গ্রহকে উপগ্রহ বলে থাকি। এখানে দেখো উপর অর্থটা কি আমরা পেয়েছিলাম? নিকটবর্তী। উপশহর, উপশহর, এই উপর অর্থটা কি দাঁড়ালো তাহলে? উপশহর বললে আমরা কি বুঝি? ছোট শহর। এখানে আমরা ছোটও বলতে পারি, আবার নিকটবর্তীও বলি, শহরের কাছাকাছি। তাইলে একটা অব্যয় উপ, সেটি নানান জায়গায় নানান অর্থ বহন করে। তারপর দেখো অনু, একটি অব্যয়। অনু যুক্ত করে আমরা কি কি করেছি? অনুক্ষণ, অনুক্ষণ, এখানে অনু বলতে প্রতি বোঝাচ্ছে। অনু মানে প্রতিটা সময়, অনুক্ষণ প্রতিটা সময়, এই অনুটা প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে অনুগমন, অনুগমনের অর্থ কি? অনুগমন পশ্চাতে, পিছনে পিছনে যাওয়া, অনুগমন পশ্চাৎ অর্থে অনুটা ব্যবহৃত হচ্ছে। তাইলে কত আসলে খুব মজার বিষয় যে অব্যয়গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থ তৈরি করছে। আমরা দেখি এরপর দেখো প্রতিদিন, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ মানে কি? প্রতি তো আমরা বুঝি,
প্রতি, সব, সব দিন, সব দিন, প্রতিদিন। আর প্রতিবাদ, প্রতিবাদটা কি? বিরুদ্ধ, প্রতিবাদ বিরুদ্ধ। তারপরে হচ্ছে বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ। নীর, নীর কি অর্থ? নীরের অর্থ নিরামিষ। বললে এখানে আমরা নিটা নাই, আমিষের অভাব, অভাব মানে নাই। এই নিয়ের অর্থ হচ্ছে নাই, অভাব, আমিষের অভাব। যে রান্নায় আমিষ ব্যবহৃত হয় না, প্রোটিন ব্যবহৃত হয় না, নিরামিষ। আ দিয়া কি হচ্ছে, কি লিখেছি আমি? আপাদ মস্তক, আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। তাইলে এই আ দিয়ে কি অর্থ বোঝায়? পর্যন্ত বোঝায়, পা থেকে মাথা পর্যন্ত। আ একটি অব্যয় এবং আপাদমস্তক হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত বোঝায়। আনত, দেখো আটা এখানে আমরা ব্যবহার করেছি, এটা পর্যন্ত বোঝাচ্ছে। আবার দেখো আনত, আনত, নত, কিছুটা নত। এটা ঈষৎ, ঈষৎ একটু, কিছুটা অর্থে আটা ব্যবহৃত হয়েছে। দেখো কত বৈচিত্র্য, অর্থের কত বৈচিত্র্য। যার অর্থ নেই তার অনেক অর্থ, যার অর্থ আছে তার একটাই অর্থ। সুন্দর না প্রিয় শিক্ষার্থী? পড়াটি আসলেই খুব মজার। যার কোনো অর্থ নেই, অব্যয়, তার দেখো কত জায়গায় কত বৈচিত্র্যময় অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে পর্যন্ত অর্থে, এখানে ঈষৎ অল্প। যথা, যথারীতি, যথারীতি, এটা কি অর্থে? এটা হচ্ছে অনতিক্রম্যতা, যার সীমা লঙ্ঘন করা যায় না। অনতিক্রম্যতা অর্থে বোঝাচ্ছে যথা। যথা একটা অব্যয় এবং এই অব্যয়টা এখানে কি অর্থে যুক্ত হয়েছে? অনতিক্রম্যতা, যা অনতিক্রম্যতা, যা সীমানা লঙ্ঘন করা যায় না। যোগ্যতার সীমায়, রীতি নীতির সীমায়, যথারীতি। উদ্বেল, উদ্বেল, উচ্ছৃঙ্খল, এটা হচ্ছে সীমানা পার হয়ে যাওয়া। শৃঙ্খলার সীমানা অতিক্রম করা, অতিক্রম অর্থে। বেলা অতিক্রম করা, উদ্বেল। শৃঙ্খলার সীমা অতিক্রম করা। পরিপূর্ণ, পূর্ণতা বোঝাচ্ছে, পরি দিয়ে পূর্ণতা বোঝাচ্ছে। পূর্ণ, পূর্ণতা বোঝাচ্ছে। এখানে দেখো পরিরও যা অর্থ, সম একই অর্থ বহন করছে। তারপরে হচ্ছে পর, পরোক্ষ। পরোক্ষ মানে কি? যা আমাদের চোখের সামনে নেই, দূরে, দূর অর্থে পরোক্ষ বোঝাচ্ছে। পর, এই অব্যয়টি এখানে দূরবর্তী অর্থে বোঝাচ্ছে। তেমনি আছে আবার প্রতি, প্রতি আমি উপরেও লিখেছি, এখানে এক অর্থ, এখানে আরেক অর্থ। প্রতি ছায়া, ছায়ার প্রতিনিধি, ছায়ার মতো, কোনো কিছুর ছায়া। আমার যে ছায়াটি আমার পিছনে আছে সেটি আমার মতো, আমারই প্রতিনিধি। প্রতিচ্ছায়া, প্রতিনিধি অর্থে। প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, এখানে প্রতিদ্বন্দ্বী অর্থে বোঝাচ্ছে
প্রতিনিধি অর্থে দেখো এই প্রতির অনেক অর্থ। প্রতি আমরা এখানে পেয়েছি বারবার, তারপরে পাচ্ছি এই প্রতিনিধি অর্থে, প্রতিদ্বন্দ্বী অর্থে। তো এই যে অব্যয়ীভাব সমাস, এই অব্যয়ীভাব সমাস আমরা আরেক নজর দেখে নেই। পূর্বপদে অব্যয় থাকবে এবং বিশেষ কিছু অব্যয়। অব্যয় হচ্ছে যার কোনো অর্থ নেই, অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নানান অর্থ তৈরি করতে সাহায্য করে। সেটা আমরা এখানেই দেখলাম। এই যে অব্যয়গুলো, এই শব্দগুলোর সাথে বসে নানান রকমের অর্থ তৈরি করতে। তাইলে অব্যয়ীভাব সমাস পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয়ের অর্থ প্রধান থাকবে, মানে পূর্ব প্রধান হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো এই তোমরা আজকের ক্লাসটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার আজকের পাঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর অবশ্যই নোট করবে এবং বারবার ক্লাসগুলো, যেহেতু তোমাদের মোবাইলে সেটি ধারণ করা আছে, তোমাদের জন্য এটি হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। বারবার তোমরা দেখবে, পাশাপাশি বইটা অনুসরণ করবে। ইনশাল্লাহ সমাস মোটেও কঠিন মনে হবে না এবং সমাস শিখতে তোমাদের 6 মাসও লাগবে না। শুধু যদি একটু মনোযোগ দাও তাহলে তোমরা ভালো করে সমাসটা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। আমি আশা রাখি তোমরা ভালোভাবে পড়ায় মনোযোগী হও আর সুস্থ থাকো, সুন্দর থাকো। আবারও তোমাদের জন্য ভালোবাসা দিবসের একরাশ ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।